গাড়ির তলায় সে একটু আগে চাপা পড়েছিল, তাঁরই গাড়িতে ধরাধরি করে তুলছে সকলে। অস্ফুট ক্ষীণ কণ্ঠে কানাই মিস্ত্রি বলতে থাকে, না না, তোকে আমি বেচবো না। না নানি, তোকে আমি বেচবো না। আমাকে মারিস না মা, আমায় আমায় ভুল বুঝিস না। আমাকে মারিস না, আমাকে আমাকে মেরে ফেলিস না। গপ্পবাজ রাজের আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্তের একখানি মুখ। গল্পটি আমরা দেজ পাবলিশিং থেকে প্রকাশিত মহেন্দ্র বসু ও সংঘমিত্রা বসু সম্পাদিত চিলড্রেন্স ডিটেকটিভ পত্রিকার সংকলন 30 বছরের সেরা ভূতের গল্প বইটি থেকে নিয়েছি। গল্প পাঠের স্বার্থে আমরা কিছু শব্দের সংযোজন বা বিন্যাস বদল করলেও মূল গল্পটি অক্ষুণ্ণ রেখেছি। লেখক নিহার রঞ্জন গুপ্ত ও প্রকাশক দেজ পাবলিশিংয়ের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি। শুরু করছি আমাদের আজকের গল্প, একখানি মুখ। এক মাথা ঝাঁকড়া চুল, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি মুখটাকে যেন সবটাই গ্রাস করেছে। কেবল সেই ঝাঁকড়া রুক্ষ চুল ও কাঁচা পাকা দাড়ির ভিতর থেকে চোখ দুটোর ধারালো ছুরির ফলার মতো শানিত দৃষ্টি যেন দুটো ক্ষুধার্ত অগ্নিকোলকের মতোই তাকিয়ে থাকে। হঠাৎ সেই দৃষ্টির সঙ্গে চোখাচোখি হলে গায়ের ভেতরটা কেমন যেন শিউরে ওঠে। কানাই মিস্ত্রি। আঁকা বাঁকা অপরিসর গলিটা ঘুরপাক খেতে খেতে যেখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক সেইখানে টিনের চালের একটা ছোট্ট খুপড়ি ঘর, চারপাশে পুরাতন টিনের বেড়া, তারই মধ্যে কানাই মিস্ত্রির কাঠের কারখানা। কানাই ছুতোর মিস্ত্রি। আলো বাতাসের সঙ্গে সম্পর্কহীন স্যাঁতসেঁতে আধো ছায়ায় ঘেরা সেই ঘরখানির মধ্যে কানাই মিস্ত্রি তার কারখানা খুলে বসেছে। মালিক বলতেও সে, কারিগর বলতেও সে। চারিপাশে ছোট বড় মাঝারি সব কাঠের টুকরো ছড়ানো, তুরপুন, বাটালি, করাত, ছেনি, সব যন্ত্রপাতি। একধারে ছোট একটা দড়ির খাটিয়া বিছানা, তার উপরে অত্যন্ত মলিন ছিন্ন একটি শয্যা, তারই পাশে একটি তোলা উনান, একটি অ্যালুমিনিয়ামের কালি পড়া হাঁড়ি ও দু চারটি অন্যান্য নিত্য ব্যবহার্য তৈজসপত্র। কাঁচা পাকা চুল ও দাড়ি দেখেই কানাই মিস্ত্রির সত্যিকারের বয়সটা নিরূপণ করা দুঃসাধ্য। কেননা পাকানো রুক্ষ হাড় সর্বস্ব দেহটার মধ্যে এখনো যে কোথাও ঘুণ ধরেনি, সেটা দেখলে আর বুঝতে কারোরই কষ্ট হয় না। কাজ কারবারও কানাই মিস্ত্রির এমন কিছু একটা ভারী বা দামি নয়। কাঠের পুতুল, জলচৌকি, বাতিদান, ফুলদানি, দোয়াতদানি, ঠাকুরের সিংহাসন, এইসবই সে তৈরি করে। কিন্তু ছোট কাজ হলে কি হবে? সেই সব ছোট ছোট জিনিসের গায়ে এমন সব বিচিত্র আশ্চর্য রকমের ফুল, লতা, পাতা প্রভৃতি কারুশিল্প সে কুঁদে তোলে যে দেখলে চোখ আর ফিরানো যায় না। নিজে কখনো সে বেচতে যায় না তার তৈরি জিনিস। সাহেবপাড়া ও অন্যান্য বনেদি পাড়া থেকে বড় বড় নামকরা দোকানদারেরাই এসে খুঁজে পেতে কিনে নিয়ে যায় কানাই মিস্ত্রির হাতের তৈরি সব জিনিসগুলো।
তারপর সেইগুলো যখন বিরাট দোকানের আলো ঝলমল সব সুদৃশ্য কাচের শোকেসের মধ্যে সাজিয়ে রাখা হয় দামের কাঠ সুতো দিয়ে গেঁথে, তখন তার আভিজাত্যের পাতায় কোথাও কানাই মিস্ত্রির নামগন্ধ খুঁজে পাওয়া যাবে না। সকাল থেকে রাত 9টা এবং কোনো কোনো দিন হয়তো সারাটা রাতই কেটে যায় কাজের মধ্যে। তবে ওই গলির বাসিন্দারা মধ্যে মধ্যে কোনো স্তব্ধ নিশীতে শুনতে পায় একটি করুণ বেহালার সুর। একটি কান্নার ধ্বনি স্তব্ধ রাত্রির অন্ধকারে যেন বিনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। আজ প্রায় 12-13 বৎসরের উপরে গলির অধিবাসীরা দেখে আসছে কানাই মিস্ত্রি ও তার ওই খুপড়ির মধ্যে ছোট্ট কারখানাটা। কারো সঙ্গেই তার আলাপ নেই, কারো সঙ্গেই তার ভাব নেই। একা কানাই মিস্ত্রি। ইহ সংসারে কানাই মিস্ত্রির আপনার জন কেউ আছে কি না তাও কেউ জানে না বা শোনেনি। ঘরটার অপরিসর খোলা দরজাটার সামনে গিয়ে দাঁড়ালেই দেখা যায় একটি হাঁটু একপাশে ভেঙে ও অন্য হাঁটুটি ভাঁজ করে কানাই মিস্ত্রি আপন মনে কাজ করে চলেছে টুকটুক করে। কখনো কেউ গিয়ে সেই খোলা দরজার সামনে দাঁড়ালে বা নাম ধরে ডাকলে একবার হয়তো চোখ তুলে তাকাবে। খরিদ্দার হলে দুটো একটা কথায় কাজ সেরে আপন কাজে মন দেবে। অন্য কেউ হলে কথাই বলবে না, যেন ভ্রুক্ষেপও নেই কে এলো। সেদিনও শীতের মাঝরাতে একটা ময়লা চাদর গায়ে কানাই মিস্ত্রি আপন মনে একটা কাঠের বাতিদানের উপরে একটি মালতী লতা কুঁদে কুঁদে তুলছিল। নিঃশব্দ পদসঞ্চারে যে একজন তার সামনে এসে দাঁড়িয়েছে সে তা টেরও পায়নি। হঠাৎ এক সময় কাজ করতে করতে সামনের দিকে চোখ তুলে তাকাতেই কানাই মিস্ত্রি দেখল একজোড়া কোমল শান্ত চোখের দৃষ্টি তার প্রতি নিবদ্ধ। 12-13 বৎসরের একটি মেয়ে, রোগাটে চেহারা, গায়ের রং কালো, কিন্তু অপরাজিতা ফুলটির মতোই যেন স্নিগ্ধ শ্যাম। মাথায় একরাশ ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালের দুপাশ দিয়ে ও কাঁধের সবটাই ঢেকে গুচ্ছে গুচ্ছে নেমেছে। মুখের আদলটি গোল, কিন্তু চোখ দুটির বুঝি তুলনা হয় না। গায়ের কোথাওই কোনো অলংকার নেই, একমাত্র দুটি চারু কোমল মণিবন্ধে একগাছা করে লাল রেশমি চুড়ি ছাড়া। পরনে একটি মলিন রঙিন মিলের শাড়ি, গায়ে ততোধিক মলিন ছিন্ন একটি ব্লাউজ। হাঁটু ভেঙে বসে এক দৃষ্টে তাকিয়েছিল মেয়েটি কানাই মিস্ত্রির হাতের মধ্যে ধরা অসমাপ্ত বাতিদানটার দিকেই। কানাই মিস্ত্রি অবাক হয়ে খানিকক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইল। সে একটু বেশ আশ্চর্যই হয়েছিল। এ পাড়ার ছেলে মেয়েরা কখনো তার ছায়াও মারায় না, তাকে ভয়ের সঙ্গেই দূর থেকে বরাবর পরিহার করে চলে। আর এও সে শুনেছে এ পাড়ার মায়েরা তাদের অশান্ত দামাল ছেলে মেয়েদের জুজু বুড়ো বলে তার নাম বলে ভয় দেখিয়ে শান্ত করে। কিন্তু ওই 12-13 বছরের মেয়েটির শান্ত চোখের দিকে তাকিয়ে কানাই মিস্ত্রি
যেন কেমন একটু অবাকই হয়ে যায় এবং কয়েক মুহূর্ত সম্মুখে উপবিষ্ট নির্বাক মেয়েটির দিকে তাকিয়ে থেকে আবার নিজের কাজে মন দেয়। আরও মিনিট 15 কেটে গেল। আবার কানাই মিস্ত্রি মুখ তুলল। তেমনি করেই ঠিক বসে আছে মেয়েটি। কি চাও? জিজ্ঞাসা না করে পারে না কানাই মিস্ত্রি। কানাই মিস্ত্রির কথায় মেয়েটি ওর মুখের দিকে তাকালো, কি যেন বলবার চেষ্টা করে প্রত্যুত্তরে, কিন্তু ঠোঁট দুটি সামান্য একটু কেঁপে ওঠা ছাড়া আর কোনো শব্দই বের হয় না। তারপর একসময় মেয়েটি নিঃশব্দে যেমন এসেছিল তেমনই নিঃশব্দে উঠে চলে গেল। পরের দিনও আবার হঠাৎ একসময় কাজ করতে করতে চোখ তুলে কানাই দেখল সেই মেয়েটি আজও তেমনি ওর সামনে নিঃশব্দে বসে আছে। তার পরের দিনও একই ঘটনার পুনরাবৃত্তি। সেদিন আর কানাই মিস্ত্রি চুপ করে থাকতে পারল না। প্রশ্ন করে, কে তুমি বলো তো? কাদের বাড়ির মেয়ে? আজও মেয়েটির ঠোঁট দুটি বারেকের জন্য কেবল নিঃশব্দে কেঁপে উঠল মাত্র, কিন্তু শব্দই বের হলো না। কি নাম তোমার খুকি? আশ্চর্য, তবু মেয়েটি কথা বলে না। এমন সময় একটি প্রৌঢ় দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাকে, নারানি, ও নারানি, হতভাগী, তুই এখানে এসে বসে আছিস আর আমি খুঁজে খুঁজে হয়রান। বুড়ো এসে একেবারে সোজা মেয়েটির সামনে দাঁড়ালো। আপনার মেয়ে বুঝি? হতভাগী আমার নাতনি। বড় লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী বটে, সব খেয়ে বসে আছে। তাও যদি কথা বলতে পারত। বুড়ো বলে। চমকে তাকায় বুড়োর মুখের দিকে কানাই মিস্ত্রি। জিজ্ঞাসা করে, কেন? ও কি কথা বলতে পারে না? না বাবা। চমকে উঠল যেন কানাই মিস্ত্রি। নারানিকে নিয়ে বুড়ো চলে গেল। পরের দিন দ্বীপ্রহরে কানাই গত কয়েকদিনের অর্ধ সমাপ্ত বাতিদানটার উপরে সূক্ষ্ম মালতী লতার ধারে ধারে ছোট ছোট ফুলগুলি কুঁদে তুলছিল। নারানি এসে সামনে দাঁড়ালো। কানাই নারানির মুখের দিকে তাকিয়ে বললে, বসো। নারানি বসে ভীরু কম্পিত হাতে একটি কাঠের টুকরো আঁচলের তলা থেকে বের করে গিয়ে দিল কানাইয়ের দিকে। কি হবে এটা দিয়ে? আঙুল তুলে নিঃশব্দে একটি পুতুলের দিকে দেখালো নারানি। পুতুলটি একটি মেয়ে, কানাইয়ের হাতেই তৈরি। মৃদু হাসল কানাই। তারপর হঠাৎ কি ভেবে নারানির হাত থেকে কাঠের টুকরোটা নিয়ে হাত বাড়িয়ে পুতুলটা তুলে এগিয়ে ধরল নারানির দিকে। বললে, এই নাও। কিন্তু নিঃশব্দে মাথা হেলিয়ে প্রতিবাদ জানালো বোবা মেয়ে, না। এটাই নাও না। না। মাথা হেলায় বোবা মেয়েটি। কানাই এবারে যেন কি ভাবে। তারপর মৃদু কণ্ঠে বলে, বেশ, নতুনই একটা তোমাকে তৈরি করে দেব। নারানির দেওয়া কাঠের টুকরোটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ দেখে নিল কানাই মিস্ত্রি। তারপর বাটালিটা পাশ থেকে তুলে নিয়ে হাতুড়ির সাহায্যে কাঠের টুকরোটা কাটতে শুরু করলো।
একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কেটে যায়। কানাই একটা নতুন পুতুল গড়তে ব্যস্ত। রোজ বোবা মেয়েটি সামনে এসে বসে থাকে, নিষ্পলক দৃষ্টিতে কার্যরত কানাইয়ের দুটি হাতের দিকে তাকিয়ে থাকে। কাঠের টুকরো আজ আর নেই, ফুটে উঠছে শিল্পীর হাতের কারুকার্য করা একটি মুখ। কানাই যেন মেতে উঠেছে কি এক নেশায়। চোখ দুটি যেন ঠিক আসছে না, ওষ্ঠের নিচে কোমল ভাঁজটি যেন ঠিক ফুটছে না। কানাইয়ের মন খুঁতখুত করে। 5ম দিনে বোবা মেয়েটি এলো না, 6ষ্ঠ দিনেও না। কানাইয়ের হাতের কাজ কিন্তু এদিকে শেষ হয়েছে। ওই কাজটি শেষ হবার পর আর যেন কিছুতেই কানাইয়ের কাজে মন বসছে না। সর্বক্ষণ কেবল তৈরি পুতুলটির সামনে বসিয়ে রেখে নির্নিমেষে সেই দিকে তাকিয়ে থাকে কানাই। আর কান দুটো তার ক্ষীণ একটি পদশব্দের আশায় আশায় উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু কোথায় সেই বোবা মেয়ে নারানী? মেয়েটি আসতো এই মাত্র। জানেও না কানাই কোথায় ওই গলির মধ্যে কোন বাড়িতে থাকে মেয়েটি। ঠিকানা তার জিজ্ঞাসাও করেনি এবং জিজ্ঞাসা করবার প্রয়োজনও কোনোদিন বোধ করেনি। নয় দিনের দিন সন্ধ্যার পর এলো একজন চেনা খরিদ্দার। প্রায়ই লোকটা এসে কানাইয়ের হাতের তৈরি জিনিস তার দোকানের জন্য কিনে নিয়ে যায়। আজও সে এসেছিল নতুন কিছু কিনতেই, কিন্তু এসে দেখল বাহ্য জ্ঞান রহিত হয়ে মিস্ত্রি যেন বসে আছে। মিস্ত্রি! চমকে মুখ তুলে তাকালো কানাই মিস্ত্রি আগন্তুকের দিকে। ইতিমধ্যে সামনের কাঠের তৈরি মুখখানার দিকে নজর পড়েছিল আগন্তুকের। বিস্ময় ভরা কণ্ঠে বলে ওঠে, বাহ, চমৎকার! শুধু একটা মেয়ের মুখ, কিন্তু মনে হয় যেন একেবারে জীবন্ত। চমৎকার মুখখানি তো করেছো মিস্ত্রি। বলতে বলতে নিচু হয়ে জিনিসটা তুলতে যেতেই কানাই হা হা করে চেঁচিয়ে ওঠে, ছুঁয়ো না, ছুঁয়ো না বলছি। কি হলো? কানাইয়ের মেজাজে চমকে অবাক হয়ে যায় আগন্তুক। কি কি চাও এখানে? চাও চাও বলছি। তবু সেই আগন্তুক বলবার চেষ্টা করে, কি হলো মিস্ত্রি? আমি যে কিছু সওদা করতে এসেছিলাম। বেচবো না, বেচবো না আর তোমাদের কিছু। যাও যাও এখান থেকে। আগন্তুককে অগত্যা স্থান ত্যাগ করতেই হয়। কিন্তু তারপর আরো 7টা দিন কেটে যায়। বোবা মেয়ে নারানীর কিন্তু পাত্তা পাওয়া যায় না। আবার একদিন তারপর মিস্ত্রি কাজে হাত দেয়। সুন্দর একটা নকশা কাটা কাঠের জলচৌকি তৈরি করে তারই উপরে কাঠের মুখখানি বসিয়ে একধারে রেখে দেয় কানাই মিস্ত্রি। দেখতে দেখতে ক্রমে 4টে মাস কেটে যায়। জলচৌকির উপরে সেই কাঠের মুখখানি তেমনি বসানো আছে। কানাই মিস্ত্রির অপেক্ষার উগ্রতাটা যদিও আজ অনেক কমে এসেছে, কিন্তু আজও মধ্যে মধ্যে কোনো কাঠের টুকরোর বুকে কিছু কুঁদে তুলতে তুলতে অন্যমনস্ক মিস্ত্রি অদূরে জলচৌকির উপরে রক্ষিত কাঠের সেই মুখখানির দিকে নির্নিমেষে তাকিয়ে থাকে। দাঁড়ি গোঁফ ভরা মুখখানির মধ্যে ধারালো ছুরির ফলার ঝকঝকে চোখের তারা দুটো হঠাৎ যেন কেমন জলে চকচক করে ওঠে মুহূর্তের জন্য। আরো 10 বছর পরে গলির মধ্যে কানাই মিস্ত্রির সেই কাঠের ছোট্ট কারখানাটি তেমনিই আছে, তবে লোকটার অনেক পরিবর্তন হয়েছে। শীর্ণ পাকানো দেহটা যেন কেমন
ধনুকের মতো বেঁকে গিয়েছে। ঝাঁকড়া চুল ও গোঁফদাড়ি পেকে সব সাদা শনের মতো হয়ে গিয়েছে। চোখের ক্ষীণ দৃষ্টিতে আজকাল আর নজর চলে না বললেও হয়। তবু সেই ক্ষীণ দৃষ্টি দিয়ে ঠুক ঠুক করে কাজ করে কানাই মিস্ত্রি, তবে আগের চাইতে অনেক ধীরে, অনেক আস্তে। সামান্য একটা ফুল লতা তুলতেই প্রায় 10-15 দিন লেগে যায়। তাও আগের মতো হয় না। সেই অত্যাশ্চর্য কারুশিল্পকে সে যেন আর ফুটিয়ে তুলতে পারে না। গলির মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। নতুন যে চওড়া রাস্তা বের হয়েছে, পূর্ব দিকের কিছুটা অংশ তার কবলে পড়েছে। 2-4টে নতুন বাড়িও উঠেছে। ইদানিং আর তেমন কাজ না করতে পারার জন্য অত্যন্ত অভাব দেখা দিয়েছে। মাঝে মাঝে তাই কতকটা বাধ্য হয়েই শীর্ণ বার্ধক্য পীড়িত দেহেও উপোস দিতে হয় কানাই মিস্ত্রিকে। আগের সেই শিল্প প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে না বলে ইদানিং কয়েক বছর ধরেই তার হাতের তৈরি জিনিসের দাম ও চাহিদা দুটোই কমে এসেছিল। পেটের জ্বালা বড় জ্বালা। শেষ পর্যন্ত একদিন কানাই মিস্ত্রিকে বের হতে হলো গোটা 2 কাঠের ফুলদানি ও সেই মুখখানি একটি জীর্ণ থলির মধ্যে নিয়ে। কিন্তু দীর্ঘদিনের অনভ্যাসের ফলে ও অনাহারের ক্লান্তিতে পা দুটো কাঁপতে থাকে। প্রথম প্রথম নিজেই সে বহুকাল আগে হাতের তৈরি জিনিস কলেজ স্ট্রিটে কমলা স্টোর্সে বিক্রি করতে যেত। তারপর তার হাতের কাজের সুখ্যাতি ও প্রশংসা ছড়িয়ে পড়ায় তাকে আর বিক্রি করবার জন্য যেতে হতো না। দোকানদাররাই খোঁজ নিয়ে নিয়ে তার ঘরে আসতো মাল কিনতে। বহুকাল পরে কানাই মিস্ত্রি কমলা স্টোর্সের সামনে এসে দাঁড়ালো। কিন্তু দোকানের আজ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে দীর্ঘ কয়েক বৎসরের ব্যবধানে। সুদৃশ্য আলো ঝলকিত সব শোকেশগুলি, রকমারি সব দামি দামি জিনিসপত্র ঝলমল করছে যেন। কাউন্টারে সব সেলসম্যানরা ব্যস্ত খরিদ্দারদের নিয়ে। নানা বয়সী অগন্তি সব খরিদ্দারের ভিড়ে কমলা স্টোর্স যেন গম গম করছে। কমলা স্টোর্সের মালিক অরবিন্দবাবুরই খোঁজ করে কানাই মিস্ত্রি কাউন্টারে যায়। অরবিন্দবাবু আছেন? ছোকরা মতো একজন সেলসম্যান মৃদু হেসে বলে, অরবিন্দবাবু? তিনি তো এখন আর এ দোকানের মালিক নন, এখন নতুন মালিক রমেনবাবু। কিন্তু কি দরকার তোমার মালিককে? কিছু কাঠের তৈরি জিনিস এনেছিলাম, কিন্তু ওসব জিনিস তো আমরা আর রাখি না। তুমি অন্য কোথাও চেষ্টা করো বরং। ভালো জিনিস ছিল বাবু। না না বাবু, তুমি অন্য জায়গায় দেখো। বাধ্য হয়েই তখন কানাই মিস্ত্রিকে বের হয়ে আসতে হয় দোকান থেকে। ফুটপাতটা ক্রস করতে গিয়ে মাথার মধ্যে হঠাৎ কেমন ঝিমঝিম করে ওঠে, ঘুরে টলে পড়ে যায় কানাই। আর ঠিক সেই সময় একটা গাড়ি এসে ধাক্কা খেয়ে পড়বার সঙ্গে সঙ্গেই কানাইয়ের হাতের থলি থেকে ছিটকে কাঠের ফুলদানি দুটো ও সেই মুখখানা রাস্তার দিকে গিয়ে পড়ে। কাঠের তৈরি মুখটা গড়াতে গড়াতে এসে একটি লোকের পায়ের উপর পড়তেই তিনি উহ করে ওঠেন। তারপর রাস্তার আলোয় পায়ের কাছে নজর পড়তেই যেন চমকে ওঠেন। দোকানের শোকেশের উজ্জ্বল আলো পায়ের কাছে এসে পড়েছে। সেই আলোয় কাঠের তৈরি মুখখানির দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভদ্রলোক। তারপর ধীরে ধীরে নিচু হয়ে কাঠের মুখখানি তুলে নিলেন।
নির্নিমেষে তাকিয়ে রইলেন সেই মুখখানির দিকে। পাশেই দণ্ডায়মান তার স্ত্রী জিজ্ঞাসা করেন, কি কি হলো? দেখো দেখো সীতা, কি? দেখছো না অবিকল সেই মুখ? কার কার মুখ গো? না না, তুমি দেখোনি তাকে সীতা। আমার আমার এক বোবা বোন ছিল, নারায়ণী। গাড়ি চাপা পড়ে 10 বছর আগে হঠাৎ মারা যায়। আশ্চর্য, অবিকল যেন নারায়ণীরই মুখখানি। চেপে ধরেন ভদ্রলোক মুখখানি বুকের মধ্যে। দু চোখের কোলে জল ভরে আসে। ওদিকে ততক্ষণে রক্তাক্ত কানাই মিস্ত্রিকে যে ভদ্রলোকের গাড়ির তলায় সে একটু আগে চাপা পড়েছিল, তাঁরই গাড়িতে ধরাধরি করে তুলছে সকলে। অস্ফুট ক্ষীণ কণ্ঠে কানাই মিস্ত্রি বলতে থাকে, না না, তোকে আমি বেচবো না। নানানি, তোকে আমি বেচবো না। আমাকে মারিস না মা, আমায় আমায় ভুল বুঝিস না। আমাকে মারিস না, আমাকে আমাকে মেরে ফেলিস না। শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের লেখা একখানি মুখ। প্রকাশক দেজ পাবলিশিং। গল্পের কথক কানাই মিস্ত্রি, নারায়ণীর দাদু, খরিদ্দার, সেলসম্যান ও নারায়ণীর দাদার ভূমিকায় আমি শুদ্ধশীল ঘোষ। সীতার ভূমিকায় মণিদীপা মণ্ডল। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন ও অল অপশনটি এনেবল করে দিন। তাহলে আগামী দিনে আমাদের নতুন গল্প সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনাদের সহযোগিতা ছাড়া আমরা তো এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদের পরিচিত জন যারা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দিন আমাদের অডিও স্টোরির লিংক। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন স্টোরি নিয়ে। গুড নাইট, শুভরাত্রি।